13/2/2025 তারিখ দুপুর 12 ঘটিকার সময় করিম মাঝির উপরে হামলা করা হয়। উক্ত হামলার ঘটনায় করিম মাঝি দাবি করেন মোহাম্মদ মিরাজ মাঝি 30, মোহাম্মদ নাসির মাঝি 35 ও মোহাম্মদ জসিম মাঝি 25 এবং মোহাম্মদ নাইম মাঝি 20 এরা করিম মাঝির উপরে ওরফে ফক্কর মাঝির উপরে হামলা করে। উক্ত হামলার ঘটনা তারা আহত হয় এবং ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়েরের পর তারা অসুস্থ অবস্থায় ঝালকাঠি সরকারি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মোহাম্মদ করিম মাঝির দাবি, এসাহাক মাঝি বসতঘরে এসাহাক মাঝির স্বজনরা আগুন লাগিয়েছে। পূর্ব শত্রুতার কারণে তাদেরকে মান সম্মান নষ্ট করার জন্য তারা নিজেরাই আগুন দিয়ে একটি মামলা দায়ের করতে চাচ্ছে। আমরা শুনব করিম মাঝির কাছ থেকে তার দেয়া সাক্ষাৎ। জি, আপনার সাথে গত বৃহস্পতিবার দিন আপনার এলাকায় একটি পরিবারের সাথে পূর্ব শত্রুতার জের ধরে যে গ্যাঞ্জামটি সৃষ্টি হয় সে সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ কবির হোসেন মাঝি, আমার আব্বার নাম মোহাম্মদ হোসেন আলী মাঝি, আমার গ্রাম লক্ষণকাঠি, আমার বাড়ি মাঝিভেরি। আমি প্রতাপ আমার মাথার চুল কাটাইতে যাই ওই দিন ভারে বৃহস্পতিবার আনুমানিক 11টা। ওখানে ভিড় থাকার কারণে আমি ওখানে বেশি সময় থাকার কারণ হচ্ছে আধা ঘন্টার উপরে। যখন চুল কাটতে আমি প্রতাপ বাজার থেকে প্রতাপের রাস্তা নিয়ে দক্ষিণ দিকে আসতেছি, তখন আমি কোনো লোক ডাইনে বায়ে দেখি নাই। যখন কালবাড়ির উপরে উঠি তখন মিরাজ মাঝি এবং তার ভাই এবং তার কলিগ কারা সিরাজ এবং মিরাজের ভাইরা একটু আড়ালে ছিল। মিরাজ আমার উপরে বাম দিক থেকে ঘুরিয়ে সামনে যাইয়ে বলল যে, এই শালা তুই আমার গাছ কাটতে দিস না কেন? তখন আমি বলছি যে কিসের গাছ? জমি তো আমার, গাছও তো আমার। তখনও আমার নাকমুড়ির উপরে খেয়াল করিয়া ঘুষি দেয়। আমি সেই ঘুষি ঠেকাইতে যাইয়া ও আমার পিছন থেকে কোপ দেয়। এই কোপটা ওর ভাই জসিম দেশে না হয় নাসির দেশে আনুমানিক। আমি তখন বেউস ছিলাম, অর্থাৎ আমার কোনো জ্ঞান ছিল না। এরপর আমারই কি করছে বা না করছে সেটা আমার শরীরে স্পট আছে বিভিন্ন রকমের, এবং ওখানে আমাকে কেউই হেল্প করে না এবং আমি কোনো সাহায্য পাই না। তবে আমার চিল্লা পাল্লার পর স্থানীয়ভাবে লোকজন আসছিল এবং তখন আমারে তারা কে আমাকে মেডিকেলে আনছে বা না আনছে এইটা আমার তখন কোনো সেন্স ছিল না। সঠিক যে দুটো ঘর, একটা হচ্ছে যে আপনার তাদের পুরান বাড়ি যেটা বলে, সেই বাড়িতে একটা ঘর, তার পিছনের অংশে কিছু কাপড় তাতে আগুন ধরানো ছিল, আর জানালা এবং দরজায় কিছু স্পট ছিল, ভাঙা ছিল। আর তাদের যে রাস্তার পাশে যে ঘরটা রয়েছে একটা পুকুরের পাড়ে, সেই ঘরটি পোড়ানো ছিল। তারা দাবি করছে সেই ঘরটি যখন তারা আপনার উপর হামলা করে, এবং তাদের দাবিটি হামলা না, তাদের মূলত দাবিটি হচ্ছে যখন আপনি বাজার থেকে আসেন তখন আপনার সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে আপনি পা স্লিপ করে পড়ে যান, তখন ইটের উপর আঘাত লাগে আপনার মাথার একটা অংশ ফেটে যায়, এমনটা দাবি হচ্ছে ঘর যাদের ঘর পুড়েছে তাদের। তো আপনি যেটা বললেন আসলে এই যে ঘটনা, এর সাথে আপনার ওই ঘর পোড়ানো ব্যক্তিদের সাথে কতটুকু সত্যতা রয়েছে এবং তাদের যে ঘরটা পুড়েছে সেই সম্পর্কে আপনি কি জানেন বা আপনি এখন পর্যন্ত কি শুনেছেন? না, আমি কোনো স্লিপ কাঠি নেই। তাদের দাবি, হ্যাঁ, তাদের দাবি যদি হয় সেটা মিথ্যা বলছে এবং আমাকে সরাসরি তারা আঘাত করছে এবং আমি তখন সচেতন ছিলাম। জসিম আর নাসির, কারণ আমার মাথার উপরে দুইটা আঘাত, একটা কাটা আঘাত আর একটা ফাটা আঘাত। হ্যাঁ, এরপরে তাদের যে ঘর পোড়ানো হলো, যেটা আমরা দেখতে পেলাম সরজমিনে গিয়ে, তাদের ঘরটা সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং তাদের যে থাকার মতো কোনো স্থান নেই এবং তাদের যে হাড়ি পাতিল আমরা বাংলা ভাষায় যেটাকে বলি সেগুলো সব পুকুরের মাঝখানে। এ সম্পর্কে আপনি কি জানেন? আচ্ছা, আমি মেডিকেলে আমার ছেলেরা, আমি যখন হুঁশ হয়েছি তখন আমার ছেলেরা, মেয়েরা, আমার ওয়াইফ আপনাকে ট্রিটমেন্ট করার জন্য তারা সার্বক্ষণিক, হ্যাঁ, তখন এরা ব্যস্ত। এবং যিনি আমার মেডিকেল ইনচার্জ ছিলেন তিনিও, তারে আমি চিনতাম না, তিনিও আমার কাছে ছিলেন। রনি, ওর ভালো নাম এমদাদুল হোসেন, ও এবং আমার ছোট ছেলে রফিক এবং মেজো ছেলে এমদাদুল হোসেন, এরাও আমার কাছে ছিল এবং আমার ওয়াইফ ছিল, বড় মেয়ে ছিল
এবং ছোট মেয়ে আর মেজো মেয়ে ছিল না, ছোট মেয়ে ছিল ঢাকায়, আর মেজো মেয়ে ছিল জালকারি লঞ্চ গার্ড, সে খবর পায়নি। আর আমার এখানে আমার ছিল আর এক শালিকা, অর্থাৎ আমার ওয়াইফের ছোট বোন, এই ছিল আমার আপনজন। এবং এরা ছিল রাত্র 8টা-9টা পর্যন্ত। এরপর আমি শুনলাম যে তাদের ঘর পোড়াই দিয়েছে, হ্যাঁ ঘর পোড়াই দিয়েছে, এবং কে কারা পোড়াইছে আমাদের ফ্যামিলি থেকে কেউই ছিলেন না। তবে এরা, আমার ধারণা যে এরা শুনছে যে আমি মারা গেছি, তবে এই আকাঙ্ক্ষার জন্যই তারা নিজেদের ঘর নিজেরা পোড়াইতে পারে। আর মায়েরে এই জসিম এবং মিরাজ জঙ্গলে নিয়ে জবই করিয়া এই মার্ডারের প্রতিবাদ করার জন্য সেখানে জঙ্গলে এনেছে, সেখানে সে রাত্রে চিৎকার করছে, অন্য মানুষ তারে উদ্ধার করছে এবং তার মাথায় আঘাত আছে। সে মামলাটা বর্তমানে এখনও চলমান বিচারাধীনে। কিন্তু এই সমস্ত কাজে আমার কোনো ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, আপনজন কেউই জড়িত না। আমি আইনকে বিশ্বাসী। বৃহস্পতিবারে আপনার বাবার উপর কে বা কাহারা হামলা করে এ সম্পর্কে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলুন। বৃহস্পতিবার আমি চাকরি সুবাদে যেহেতু দূরে থাকি, আমি শুনতে পাচ্ছি আমার বড় বোন ফোন দিছে যে আব্বুরে মারি ফেলাইছে। তো আমি ফোনে জিজ্ঞেস করলাম, কান্নাকাটির ভিতরে তো অতটা বোঝা যায় না যে কে মারছে। তখন মিরাজ মাঝি, জসিম মাঝি, নাসির মাঝি এদের কথা বলছে যে তারে মারিয়ে ফেলাইছে। তো আমি জিজ্ঞেস করলাম ফোনের ভিতরে কোথায় বসছে, কাহিনী হয়েছে। তখন বলে সে প্রতাপ বাজারে গেছিল, গরু বেচার টাকা ছিল 2,25,000, ওর মামার কাছে বিক্রি করছিল, মানে আমার ওয়াইফের মামার কাছে। তো ওই টাকা আনতে গেছে আর চুল কাটাই দিয়ে গেছে। তো আসার পথে তারে আক্রমণ করছে। তো আমি শোনার পরে আমি তড়িঘড়ি করে মানে আশেপাশে যারা আছে তাদেরকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে তো আমার এক বাইরপোলা আছে, মানে চৌকিদার, ওনার ছেলে আর যাই আমার একটা স্বাস্থ্য ভাই আছে বাইরে, ওনারে মেডিকেল নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি তারপর মেডিকেলে আসি। মেডিকেলে আসার পরে আমাদের যে মেডিকেল ইনচার্জ জসিম স্যারের সাথে আমার সাথে দেখা হয়েছে এমার্জেন্সিতে বসিয়া। তো এসে দেখি উনি তো অচেতন অবস্থায় পড়ে আছে, মানে হুঁশ নাই, মাথায় কোপ 2-3 জায়গায়, তারপর হাত পায়ে কোপ আছে। তো আমি ওইখানে বসে ওনারা আপাতত আগে প্রথম চিকিৎসা করি, তখন বন্টন সবাই আমার আশেপাশে। তো আমি জিজ্ঞেস করার সময় পাই না, কারণ ওনারে আগে সুস্থ করতে হবে আমাদের। তো জসিম স্যার বললো যে ওনার সেলাই মিলাই যেখানে যায় ওইটা করানোর পরে উনি আমার সাথে এক্স-রে রিপোর্ট যত চেক আপ উনি আমার সাথে থেকে করছে। তো ওই টাইমে আনুমানিক 12টা-12:30 বাজে মেডিকেল আনতে তো বাজে। তো আমি ওই মেডিকেল ইনচার্জ আমার সাথে রাত্র 9টা পর্যন্ত এটার সাথে দৌড়াইছে। তো দৌড়ানোর পরে আমরা ঠিক মনে করেন সন্ধ্যা রাইতে শুনি যে ওদের ঘর নাই, ঘর পোড়াই দিয়েছে। তো আমি ঘর নাই, ঘর পোড়াই দিয়েছে, কে বা কারা আমরা তো বলতে পারি না, কারণ এখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার ফুটেজ আছে। ওরা নাম বলছে আমার বোনেগো, আমাদের মোবাইল ট্র্যাকিং করলে বুঝতে পারবে যে কোন জায়গায় আমরা ছিলাম, কে কোথায় ছিল। আমার ছোট বোন ছিল ঢাকায়, তো উনি আসছিল পরের দিন 12টায় এসে পড়ছে, গাড়ির টিকিট পর্যন্ত ওনার কাছে আছে, উনি বাসায় গেছে, আপনার জন্য অপেক্ষা করছিলেন যে বলার জন্য যে কি গঠন হয়েছে। তো আমরা যেটা সুষ্ঠু হবে এটাই চাই, যে আমাদের ওই ঘর পোড়াইছে কে বা কারা এই সঠিক আমরা জানি না। আপনার বাবার উপর যারা হামলা করেছে আসলে তারা নিজেদের ঘর পোড়াইয়া আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনে পুলিশের তদন্তে বেরিয়ে আসবে আসলে এই ঘটনার সাথে কাদের সম্পৃক্ততা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা পক্ষে। হ্যাঁ, এটা আমার পক্ষে, আইনের পক্ষে, আইন যেটা সুষ্ঠু বিচার করবে ওইটার প্রতি আমরা আইনের শ্রদ্ধাশীল।